ডক্টর ইউনূস সরকার এই দেশটাকে যে জাহান্নাম বানিয়ে ছাড়বে, এটা অনেকদিন ধরেই অনেকে বলছেন, আমরাও নানান সময় বলছি যে দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া তার একেবারে মানে এটা ছাড়া তার তো আর কোনো পথ নাই। সেখানে আসছে হলো ব্যবসা বাণিজ্য তার করার জন্য, তার আখের গোছানোর জন্য, এবং আখের 85 বছর বয়সে তিনি আরো 50 বছর 130-40 বছর বাঁচবেন, সেই জায়গা থেকে তিনি এই দেশটাকে তিনি একেবারেই মানে ব্যবসার ফিল্ড হিসাবে তো অনেক আগেই বেছে নিয়েছেন যে এই দেশের মানুষ গরিব যতদিন থাকবে, যতদিন অসহায় মানুষ থাকবে, ততদিন সুদের ব্যবসা করা যাবে, গ্রামীণ ব্যাংক শোনোই শোনোই গ্রামীণ ব্যাংকের উন্নতি হবে। সেই জায়গাটা যে এখন দিনকে দিন আরো ক্লিয়ার হচ্ছে, তার নিজের যারা পেয়ারের লোক, তার স্নেহভাজন যাদেরকে তারা মাস্টার মাইন্ড বলতেন, তারা বলতে শুরু করেছে। গত কিছুদিন ধরে আমি আপনাদেরকে বলছিলাম যে ওই যে দেশের বাইরে যারা ব্লগার আছেন, তারাও যারা এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, বলছেন যে এই সরকারের জন্য প্রয়োজনে একসাথে দেশে ফিরবেন, তাদেরও সুর পাল্টে গেছে, এবং তার নিজের ভেতরে আশেপাশে যারা আছে তাদের সুর পাল্টে গেছে। এবং এইটা আলটিমেটলি দেশটাকে একটা মানে বিশ্রী অবস্থায় নেওয়ার জন্য, এছাড়া তো তার কোনো এক্সিটও নেই। আমেরিকা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা একে একে বিভিন্ন কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আমেরিকা তাকে বসিয়েছিল, আমেরিকার স্বার্থ হাসিল, আমেরিকা মুখ ফিরিয়ে নিবে। এবং আমরা বলেছি যে আমেরিকা, শুধু আমাদের কথা না, শোয়েব চৌধুরী আপনাদেরকে বলেছেন, ব্রিজের সম্পাদক, যে আমেরিকা যাকে তুলে কোনো একটা কাজে, কোনো একটা প্রজেক্টে, পৃথিবীতে সবচেয়ে বেশি উদাহরণ হলো তাকে সেইভাবেই নামায়। তো ডক্টর ইউনূসের এখন সেই তার এই গ্রামীণ ব্যাংক বগলে নিয়ে তিনি বসে থাকুক। প্রবলেমটা হয়েছে সবচেয়ে বেশি, তিনি আওয়ামী লীগ হ্যান্ডেল করতে গিয়ে তিনি বুঝতেই পারেন না এই আওয়ামী লীগ কি। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলকে শেষ করার যে চেষ্টা করেছে সেই ডুবেছে। 111 গভর্নমেন্ট তার সবচেয়ে বড় প্রমাণ। আওয়ামী লীগ এখন এমন ভাবে টার্ন করছে, এমন ভাবে রিটার্ন করছে। আওয়ামী লীগের প্রচুর পয়সা, আওয়ামী লীগ সেই তার সরকারের সময়ের যে পয়সা, এই পয়সার কানাকড়ি ছিটাইলে ডক্টর ইউনূসের মতন কয়েকজনকে নাকাল জমানে খাওয়ার কোনো বিষয় না। সেই পয়সা সে ছিটাচ্ছে, তার ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে। সবচেয়ে বড় কথা হলো ভারতকে তিনি অগ্রাহ্য করে পাকিস্তানের সাথে দহরম মহরম শুরু করেছেন, এই দেশের টোটাল সেন্টিমেন্ট অগ্রাহ্য করে। এই দেশের সেন্টিমেন্ট আমজনতা, যদি সামনে মিছিল বের করতে বলেন পাকিস্তানিরা খুব বেশি বেশি বের করবে, কিন্তু আমজনতার সেন্টিমেন্ট মিশে আছে তো ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের সবকিছু ভারতের সঙ্গে যায়, পাকিস্তানের সঙ্গে যায় না। কিন্তু ডক্টর ইউনূস সেই পাকিস্তান পন্থাকে তিনি প্রশ্রয় দিয়েছেন, দেওয়ার ফলে এই দেশটাকে তিনি একেবারেই গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। এখন তার ব্যাক করার কোনো জায়গা নেই। এখন এই যে কথা উঠে না, দেখেন শুরু হয়েছে যে এই নির্বাচন আরো 2 মাস পেছাবে, আলটিমেটলি নির্বাচন তো হবে না। নির্বাচন করার জন্য কোনো এলিমেন্টই ডক্টর ইউনূসের কাছে নেই। সে কি করবে? সে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে? ইজ ইট পসিবল? দেখেন না কয়দিন বাদে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য আপনার শোনেন নেই? সজীব ওয়াজেদ জয়ের কথায় তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস পারলে করুক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন। এই নির্বাচনে তারও এক্সিট হবে না, বিএনপি ওটা এনজয় করবে না। আমি এর আগেও বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে বলেছি। এখন তার লোকজন যেটা বলছে, এই যে তার মাস্টার মাইন্ডরা, এটা তো ক্লিয়ার, এটা অনেক আগে থেকে এই সিচুয়েশন দাঁড়িয়েছে যে এরা সংঘাত সংঘর্ষে তারা প্রস্তুতি নিচ্ছে। তারা 8,500 লোককে ট্রেনিং দিবে। মার্কিন সিনেটে এই প্রসঙ্গ উঠেছে, মার্কিন কংগ্রেসে এই প্রসঙ্গ উঠেছে, যেখানে 8,500 লোককে কিসের ট্রেনিং দিবে, কার ট্রেনিং দিবে? আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে, যে বলছে যে বাংলাদেশে তারা সশস্ত্র যুদ্ধ করতো শেখ হাসিনা 5 আগস্টে পতন না হলে, তাহলে কি পরিমাণ অস্ত্র আছে তাদের কাছে? এইসব বিষয় এখন বিশ্ব কমিউনিটির কাছে কোনো লুকানো চাপানো না। আর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ হয়ে যায়নি। আমরাও এখনো বলি, আমরা সবসময় বলি যে আওয়ামী লীগ ফিরে আসুক আগের রূপে, এটা আমরা কেউ চাই না। কারণ আওয়ামী লীগের ওই 17 বছরের শাসন ভালো ছিল না। তাকে ফিরে আসতে হলে, তাকে রাজনীতি করতে হলে করতে দিতে হবে, কিন্তু নতুন রূপে যদি করে তখন মানুষ বিবেচনা করবে আমি কি আওয়ামী লীগকে ভোট দিব কি দিব না। আমি সত্যিকার অর্থে আপনাদেরকে অনেকবার বলেছি, আমি এই পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দেইনি এবং কোনো মার্কাতে আমার ভোট দেওয়া হয়নি। আমি নৌকাও দেইনি, ধানের শীর্ষ দেইনি। কিন্তু এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে বাংলাদেশের মানুষের টোটাল সেন্টিমেন্টটা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে ডক্টর ইউনূসের শুধু তার কিছু স্টেপের কারণে। সেই সময় যখন এই গৃহযুদ্ধের ভয় দেখায়, যখন এই গৃহযুদ্ধের জন্য চোখ রাঙায়, বাংলাদেশের মানুষকে এত বোকা, উনি যেটা ভেবেছেন সুযোগ দিয়েছেন। আমরা সুযোগ দিয়েছি 6 মাস, তারপরে কথা বলা শুরু করেছি। আর বাংলাদেশের মানুষ তাকে আর কিছুদিন দেখবে। টালটিপাল্টি করলে এই বিএনপি প্রথম ধরবে। দেখেন তার উপদেষ্টা বলছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঠান্ডা মাথার খেলোয়াড়, সে তো জানে খেলা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো তো সংঘাত কি জামাত আর বিএনপি করবে? তার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে। প্রধান উপদেষ্টা অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না বলে মনে করেন তিনি। আরে খেল লাগায় দেয় প্রধান উপদেষ্টা ঘরে বসে। তার মানে ওই যে বলি না যে জামাত এবং এনসিপি আর এই উপদেষ্টারা এবং আপনার ডক্টর ইউনূস একই রসুনের কোয়া। মাহফুজ আলম বলেছেন সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ, এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় মানে মাজার যে পুরাই দিচ্ছে তোমাদের লোকজন, কি তৌহিদি জনতা,
দেখো নাই, চুপ করে বসে থেকে নাচো নাই। তৌহিদি জনতার নামে বাংলাদেশে কম কাণ্ড কারখানা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির মেয়েরে টিস করে, তারপরে সেই লোকরে আবার জেল থেকে ছুটে আয় না, ফুলের মালা দেয়, দুলাল পাগলার মরদেহ তুইলা পুরায় দেয়। চুপ করে দেখো নাই? তারা তো দেখেছে, তারা তো এইগুলো সেই লাগায় দেয়। এই যে ইস্কনের বিরুদ্ধে এখন মিছিল করে, তারা জানে না, ইন্টেলিজেন্স কাছে খবর নাই কারা করতেছে, কি উদ্দেশ্যে করতেছে, তো তারাই লাগাই দেয়, তারাই আবার খেলা করে যে ধর্মীয় যদি যোগ হয়। তো চাচ্ছে তো একটা রায়ট হোক, একটা রায়ট হোক, একটা ধর্মীয় দাঙ্গা হোক, তাহলে তাদের জন্য সুবিধা। আর কয়দিন বলতে পারবে যে এবার আমরা আর কিছুদিন থাকি, এখন তো নির্বাচনের পরিবেশ নাই। সে শনিবার এই মাহফুজ আলম ঢাকা একটা প্রোগ্রামে মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা, মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আমি জানার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি, যে ওই যে একটা সংগঠন আছে না, ইসলামী সংগঠন, যেটা বাংলাদেশে নিষিদ্ধ, হিজবুত তাহির। হিজবুত তাহির কোন পন্থা? হিজবুত তাহির কি মাজার পন্থা নাকি মাজার বিরোধী? এই প্রশ্নটা আমাকে একটু উত্তর দিবেন আপনারা, কমেন্টে লিখবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাবস্ক্রাইব করবেন। পূর্ণিয়ার খোঁজে আপাতত আমরা কাজ করছি না, আমরা আমাদের কন্ট্রোলে আসছে, আমরা নিশ্চয়ই কাজ করব। মাহফুজ বলেন আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। দরবারগুলোকে আপনারা যা করেছেন, বিপদে তারা আওয়ামী লীগ খুঁজবে না তো আপনাকে খুঁজবে? প্রতিটা মাজার ভেঙে বাংলাদেশে কয়শো মাজার তছনছ করেছে, ভেঙে চুরে শেষ। তো তারা এই আক্রান্ত মানুষ, আওয়ামী লীগ আক্রান্ত বসছে, তো তারা তো আওয়ামী লীগকেই খুঁজবে, তারা তো মাহফুজ আলমকে খুঁজবে না, তারা এনসিপি খুঁজবে না। দরবারগুলোকে একটা বোঝানোর চেষ্টা যে অথবা ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে, অর্ধেক শুদ্ধ অর্ধেক মিথ্যা। মসজিদ থেকে বের করে দিচ্ছে না, মসজিদে আরো ঢুকায় দিচ্ছে। জামাতে ইসলামী তার ক্যাম্পেইন করে মসজিদে, রাজনীতির চর্চা কেন্দ্র মসজিদ করছে। আর ডক্টর ইউনূস এসে মাজার ভেঙে দিচ্ছে, এটা তো বাংলাদেশের কাককে যদি জিজ্ঞেস করেন, কাকু কাকা করে বলবে যে হ্যাঁ ইউনূস সাহেব মাজার ভাঙাইছে। আচ্ছা, তিনি বলেন এই কোয়েশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয়, এটা 50 বছর ধরে চলছে। তখন সরকার পরিবর্তন হয়, মসজিদ কমিটি বদলে যায়, ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল হয়, তো মাজার ভেঙা ফেলে মাজারে বরঞ্চ মাজার কমিটি দখল করে। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ ক্ষমতা আসলে মাজার কমিটিতে যায়, কারণ ওখানে মাল সামালা আছে, পয়সা আছে, বিএনপির লোকজন যায়, কিন্তু মাজারটা তো ভেঙে ফেলে না। আপনারা তো এসে মাজারটা ভেঙে ফেলছেন। তথ্য উপদেষ্টা বলেন রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফেসিবাদ রয়ে গেছে। যাক, আমি আর তার এই তার বক্তব্য আমি কোট করতে চাই না, এটা নিয়ে আর পড়তে চাই না। একটাই কথা, তারা যা যা করছে সবকিছু আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে, এবং আওয়ামী লীগ এমন ঝড়ো একটা অবস্থা তৈরি করেছে, এই যে নির্যাতিত করতে 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 এই দলটার এবং এই দলের মানুষজনকে এখন ওই যে বলি সবসময় যে ব্রিদিং স্পেসটা দেয়নি, যদি ব্রিদিং স্পেসটা দিত এবং এই দলের সত্যিকার অপরাধী যারা, অন্যায়কারী যারা, যারা দোষী, আমরা এখনো বলি, আমরা না, আপনি সাধারণ একটা রিক্সাওয়ালাকে বলেন তো সালমান এফ রহমানকে পছন্দ করে কিনা, সাধারণ একটা রিক্সাওয়ালাকে বলেন তো আইনমন্ত্রী, এই আইনমন্ত্রী যে ছিল আওয়ামী লীগের আনিসুল ইসলাম, আনিসুল হককে পছন্দ করে কিনা, গিয়া বলেন তো ওবায়দুল কাদের আপনি পছন্দ করেন কিনা, এখনো বলবেন আমি করি না। আর যদি বলেন দুর্নীতির কিংকে, সে একদম স্পষ্ট ভাষায় কয়েকজনের নাম বলে দিবে যে আওয়ামী লীগের এগুলো 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 আঙ্গুল ফুটা কলা গাছ। আমি আপনাদেরকে একটা গল্প দিয়ে শেষ করি। আওয়ামী লীগের খুবই প্রভাবশালী একজন নেতা এবং আওয়ামী লীগের একেবারে শীর্ষ কমিটিতে আছে। 2008 আওয়ামী লীগ যখন ক্ষমতা এসছে, ক্ষমতায় আসার পরেই তারা 2008-এর আগে তার তেমন কোনো পয়সা, মানে বলতে গেলে সংসার চালাতে কষ্ট হয়। 2008-এর পরে তার ফ্যামিলি কানাডাতে বাড়ি ঘর সবকিছু করে 2008-এ, তারপরে 24 পর্যন্ত সে খুব পাওয়ারফুল। 2008-এই 100 কোটি টাকা দিয়ে কানাডাতে বাড়ি ঘর করছে, তার পরিবার সেখানে শিফট হয়ে গেছে, সে লোক এখন দেশের বাইরে পালানো আছে। তো এরকম অসংখ্য ভুরি ভুরি উদাহরণ আছে, সরকারের কাছে তথ্য আছে, কিন্তু এদেরকে নিয়ে কোনো ব্যবস্থা এই সরকার নেয়নি। বরঞ্চ এখন আওয়ামী লীগের ভয়ে তটস্থ হয়ে কিংকর্তব্য বিমূঢ়, কি করবে কি না করবে, এবং আলটিমেটলি যেহেতু আর মানে যে অপরাধ যে পাপ করে ফেলছে তাদের যেহেতু আর এখান থেকে উত্তরণের উপায় নেই, এখন দেশে একটা কচুকাটা করা ছাড়া ওই আবার একটা নতুন 25 মার্চ ফিরে আনার চেষ্টা বলতে পারেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠককে নিয়ে, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। একটি অসমর্থিত সূত্র বলছে যে গতকাল শুক্রবার রাতে কয়েক ঘন্টা যাবত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন। বৈঠকটা আসলে কি নিয়ে? সেনাপ্রধান রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন, এমন বৈঠক হওয়ার হামেশাই হয়। জামাতের সাথে বলা যায় আরো বেশি বৈঠক হয়, যেগুলো প্রকাশিত হয় না। ক্যান্টনমেন্ট খানিকটা রাজনৈতিক সভা সমাবেশের একটা কেন্দ্রে পরিণত হয়েছে এই মুহূর্তে। আদৌ কি সেটা হওয়া উচিত কিনা সেই প্রশ্ন রয়েছে। হ্যাঁ, হওয়া উচিত,
যদি দেশের যে ক্রাইসিস, দেশের যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকালকে লক্ষ্য রেখে বাংলাদেশের সেনাপ্রধান যদি কোনো ইনিশিয়েটিভ নেন, সেক্ষেত্রে তিনি বৈঠক করতে পারেন। কিন্তু সত্যিকার অর্থে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের পালস গুনতে পারছেন না, বাংলাদেশের জনগণের পালস গুনতে পারছেন না, যার দরুন ইউনূস সরকারকে সমর্থন দিচ্ছেন এবং বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশকে বাইরে রেখে সকল কর্মকাণ্ড আবর্তিত হচ্ছে বলেই মনে হয়। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সঙ্গে ছিলেন মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, যিনি বিএনপি চেয়ারপারসনের সামরিক উপদেষ্টা, এবং এই ফজলে এলাহি আকবর সেই ফজলে এলাহি আকবর যার একটি বক্তব্য ভাইরাল হয়েছে, আপনারা জানেন যে জেনারেল ওয়াকার 5 আগস্ট সময়কালের ওই 2-1 দিন আগে তার সাথে যোগাযোগ করেছিলেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করবার দায়িত্ব দিয়েছিলেন যে ফজলে এলাহি আকবরকে। এই ফজলে এলাহি আকবর বৈঠকে আলাপ সম্পর্কে যেটি ধারণা পাওয়া যায় যে বিএনপি তাদের মতো করে একটা সরকার বা সেনাবাহিনীও হয়তো এমনটা চাইছে যে ইউনূস সরকারের পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার। আপনারা জানেন এই মুহূর্তে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের শুনানি চলমান, এটি কয়েক ধাপে চলছে, গত 22 অক্টোবর থেকে শুরু হয়েছে এবং আবার এই সপ্তাহে এটির আর একটা ডেট আছে। ইতিমধ্যে 2-3টা শুনানি হয়েছে আবার এই সপ্তাহে, এবং এই শুনানিটা হতে হতে হয়তো এটা ডিসেম্বর পর্যন্ত চলে যেতে পারে। এর উদ্দেশ্যটা হচ্ছে বর্তমান যে প্রধান বিচারপতি, এই প্রধান বিচারপতিকেই বিএনপির একান্ত চাওয়া যে তাকেই সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিন। বর্তমান প্রধান বিচারপতি আগামী 27শে ডিসেম্বর অবসরে যাবেন, সেই সময়টাতেই হয়তো একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবার চিন্তা করছে বিএনপি, এমন প্রস্তাব আছে। এবং দেশি বিদেশি শুধু বিএনপির না, মার্কিনী প্রস্তাবও থাকতে পারে, কারণ একাধিকবার প্রধান বিচারপতির সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন সাক্ষাৎ করেছেন। নানা রকম ঘটনা আছে যে পরিস্থিতিটা এমনটা হবে। আমরা বারবার বলছি না যে ডক্টর ইউনূসের অধীনে আসলে নির্বাচন হবে না, একটা পাল্টা সরকার হবে, পাল্টে যাবে। এই আলাপ সালাপ গুলো করবার জন্য কি গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আমি বলবো না যে আমি এই বিষয়ে আলাপ হয়েছে, কারণ আমি সেই স্পটে ছিলাম না। অনেকে এমন ভাবে বলেন যে ওই বৈঠকে তিনিও ছিলেন, আমি সেটা বলতে চাই না। বলতে চাই যে এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে কি। আরেকটি বিষয় আছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবার একটা খুব আওয়াজ শোনা যাচ্ছে বিএনপি নেতৃত্বের মধ্য থেকে এবং নেতৃত্বের বাইরেও বিভিন্ন ফোরাম থেকে। নভেম্বর মাসে তিনি দেশে আসবেন এমনটা শোনা যাচ্ছে। আগামী 20 নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 60তম জন্মদিন। তিনি কি এবার দেশে এসে তার 60তম জন্মদিনটি পালন করবেন? এই বিষয়গুলো নিয়ে কিংবা তারেক রহমানের আসার নিশ্চয়তা নিয়ে বা আসবেন তিনি, আসবার প্রস্তুতি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কি বিএনপি মহাসচিব বৈঠক করেছেন? এমন নানা বিষয় আছে, নানা প্রশ্ন আছে। যেটি হোক, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশ সংকটের এক গভীর খাদে পড়ে আছে। এই সংকটটা যদি বলেন যে 2006 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতার শেষে যখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা নিয়ে টালবাহানা করছিল, তাদের নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, তখন পরবর্তীতে যখন তাদের প্রেসিডেন্টকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান, দুটি দায়িত্ব একসাথে পালন করছিলেন, সেই সময় যে সংকটগুলো আবির্ভূত হয়েছিল, খুব ডিপলি খেয়াল করুন যে এই মুহূর্তেও আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই সংকটের মধ্যে ইতিমধ্যে ঢুকে গেছে। এই সংকট থেকে উত্তরণের উপায় কি? এই সংকট থেকে উত্তরণের উপায় বাংলাদেশ সামনের দিনগুলোতে খুব বড় ধরনের সহিংসতা, আগুন, সন্ত্রাসী কর্মকাণ্ড, একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঢুকে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই অরাজক পরিস্থিতিতে ঢুকে তারপরে যদি বাংলাদেশে একটা শান্ত পরিস্থিতি হয়, একটা নির্বাচন হয়, নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যায়, তাহলেই সম্ভব। এছাড়া বাংলাদেশের সামনে
এখনো পর্যন্ত বাংলাদেশ অস্থিরতা আছে, জানমালের নিরাপত্তা নেই, সারা বাংলাদেশে কোথাও না কোথাও ঘটনা ঘটছে। সামনের দিনগুলোতে সত্যিকার অর্থে এই নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আরো বড় বড় সহিংসতার ঘটনা ঘটবে, বাংলাদেশ আরো অস্থির হয়ে উঠবে। যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কোনো পক্ষপাতিত্ব থাকতে পারে, শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়, কিন্তু অন্ধ পক্ষপাতিত্ব হলে সেটি দেশের জন্য খারাপ হয়ে যায়, খারাপের দিকেই যাবে। জেনারেল ওয়াকারুজ্জামান ভালোর দিকে আনবেন বলে মনে হচ্ছে না, এখন পর্যন্ত লক্ষণ দেখে মনে হচ্ছে না। কারণ জেনারেল ওয়াকারুজ্জামান সমর্থিত ইউনূস সরকার, তিনি যদি একটা নির্দেশ দেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তিনি নিচে হোক, কিন্তু তারপরেও এ কথা মানতে হবে যে এই মুহূর্তে যে সরকারটি সেটি সেনা সমর্থিত। তিনি যদি বলেন সরকারকে যে এইভাবে করতে হবে, তাহলে সরকার সেটি পালন করতে বাধ্য, আনঅফিসিয়ালি বাধ্য, অফিসিয়ালি বাধ্য নয়। কিন্তু তিনি সেটি চাইছেন কিনা এখনো পর্যন্ত সেই লক্ষণ সুস্পষ্ট নয়। যেটি হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে একটা সাজানো সরকার গঠন, এবং আরেকটি বিষয় যে তারেক রহমান দেশে ফিরতে চাইছেন, এই ফিরবার ব্যাপারে নিশ্চিত করবার বা নিরাপত্তা নিশ্চিত করবার ব্যাপারেই হয়তো আলাপ করতে গেছেন, সেটি মনে হয়। এছাড়া এই মুহূর্তে আলাপের বৈঠকের আর কোনো কারণ দেখছি না।